একটি রাজনৈতিক দল যখন ইসলামী দল বলে পরিচিত হয় তখন মানুষের প্রশ্ন শুধু তাদের আদর্শ নিয়ে নয়, তাদের ক্ষমতার কাঠামো নিয়েও ওঠে। বিশেষ করে একটি প্রশ্ন বারবার ফিরে আসে, জামায়াতে ইসলামীর আমির যদি মারা যান বা দায়িত্ব পালনে অক্ষম হন, তখন নতুন আমির কিভাবে নির্বাচিত হন? এই প্রক্রিয়া কি ব্যক্তি নির্ভর নাকি গঠনতন্ত্র নির্ভর? আর আরও বড় প্রশ্ন, জামায়াতে ইসলামী যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে সরকার প্রধান কে হবে? দলের আমিরই কি প্রধানমন্ত্রী হবেন নাকি ভিন্ন কোনো কাঠামো আছে? এই প্রশ্নগুলো আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে বোঝার প্রয়োজন আছে। রহস্যের আজকের এই আলোচনায় আমরা জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের আলোকে এই বিষয়গুলো খোলাসা করার চেষ্টা করব। জামায়াতে ইসলামী একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন, যার সাংগঠনিক কাঠামো দলীয় গঠনতন্ত্র দ্বারা পরিচালিত। এই গঠনতন্ত্র অনুযায়ী জামায়াতে ইসলামীতে নেতৃত্ব কোনো বংশানুক্রমিক বা আজীবন পদ নয়। আমির হচ্ছেন দলের সর্বোচ্চ নির্বাহী ও নীতি নির্ধারক নেতা, কিন্তু তিনি দলের গঠনতন্ত্রের ঊর্ধ্বে নন, বরং গঠনতন্ত্রই তার ক্ষমতার সীমা নির্ধারণ করে। জামায়াতের মূল দর্শন অনুযায়ী নেতৃত্ব একটি আমানত, যা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে দায়িত্ব হিসেবে অর্পণ করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন দলের সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষ মতামতের ভিত্তিতে। সাধারণভাবে দলের কেন্দ্রীয় মজলিসে শুরা বা নির্ধারিত নির্বাচন কমিটির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। আমির নির্বাচনের ক্ষেত্রে ধর্মীয় যোগ্যতা, নৈতিক চরিত্র, সাংগঠনিক অভিজ্ঞতা এবং আদর্শিক দৃঢ়তা এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এটি কোনো জনপ্রিয়তা প্রতিযোগিতা নয়, বরং একটি দায়িত্ব বন্টনের প্রক্রিয়া। যদি জামায়াত ইসলামীর কোনো আমির ইন্তেকাল করেন, পদত্যাগ করেন বা শারীরিক কিংবা মানসিকভাবে দায়িত্ব পালনে অক্ষম হন, তাহলে গঠনতন্ত্র অনুযায়ী একটি অন্তর্বর্তী ব্যবস্থা কার্যকর হয়। এই ক্ষেত্রে দলের নায়েবে আমির বা ডেপুটি আমির অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে কেন্দ্রীয় শুরা পরিষদ সক্রিয় হয়ে ওঠে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। অর্থাৎ এখানে কোনো ক্ষমতার শূন্যতা দীর্ঘস্থায়ী হয় না, আবার কেউ নিজে থেকে ক্ষমতা দখলও করতে পারেন না। নতুন আমির নির্বাচনের ক্ষেত্রে জামায়াতে ইসলামীতে একটি বৈশিষ্ট্যপূর্ণ পদ্ধতি অনুসরণ করা হয়। এখানে সাধারণ নির্বাচনের মতো প্রকাশ্য ভোটাভুটি নয়, বরং সদস্যদের মতামত গোপনভাবে নেওয়া হয়। সদস্যরা যাকে যোগ্য মনে করেন তার নাম প্রস্তাব করেন। সবচেয়ে বেশি সমর্থন পাওয়া ব্যক্তি আমির হিসেবে মনোনীত হন, তবে তিনিও দায়িত্ব গ্রহণ করবেন কিনা তা নির্ভর করে তার সম্মতির ওপর। অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রস্তাবিত ব্যক্তি প্রথমে দায়িত্ব নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন, যা জামায়াতের নেতৃত্ব সংস্কৃতির একটি ব্যতিক্রমী দিক। এই কাঠামো থেকে একটি বিষয় স্পষ্ট, জামায়াতে ইসলামীর নেতৃত্ব ব্যবস্থা ব্যক্তিকেন্দ্রিক নয়, প্রাতিষ্ঠানিক। দলটি নিজেকে এমনভাবে গড়ে তুলতে চায় যেখানে একজন ব্যক্তি চলে গেলেও সংগঠন থেমে না যায়। এটি আধুনিক রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি তুলনামূলকভাবে বিরল চর্চা। এখন আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, জামায়াতে ইসলামী যদি কখনো সরকার গঠন করে বা সরকারে অংশীদার হয়, তাহলে সরকার প্রধান কে হবেন? অনেকেই ধরে নেন দলের আমিরই স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী হবেন, কিন্তু জামায়াতে ইসলামীতে বিষয়টি এত সরল নয়। গঠনতন্ত্র অনুযায়ী দলীয় আমির এবং রাষ্ট্রীয় সরকার প্রধান এই দুটি পদ এক হওয়া বাধ্যতামূলক নয়। জামায়াতের রাজনৈতিক দর্শনে দল ও রাষ্ট্রকে পুরোপুরি এক করে দেখার প্রবণতা নেই। দল রাষ্ট্র ক্ষমতায় গেলে সংসদীয় পদ্ধতির নিয়ম অনুযায়ী সরকার গঠন করবে। সেই ক্ষেত্রে সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের পক্ষ থেকে একজন সংসদ সদস্য প্রধানমন্ত্রী হবেন। তিনি জামায়াতের আমিরও হতে পারেন, আবার নাও হতে পারেন। দলীয় শুরা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কে রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত সেই বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। জামায়াতে ইসলামীর আমির মূলত আদর্শিক ও সাংগঠনিক নেতৃত্ব দেন, আর সরকার প্রধান রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক দায়িত্ব পালন করেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী রাষ্ট্র ক্ষমতায় গেলে সিদ্ধান্ত গ্রহণ হবে সমষ্টিগতভাবে, একক ব্যক্তির ইচ্ছায় নয়। প্রধানমন্ত্রীও দলীয় শুরা ও সংসদের কাছে জবাবদিহির মধ্যে থাকবেন। জামায়াতে ইসলামী অতীতে বহুবার বলেছে তারা ক্ষমতাকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে দেখে না, বরং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাকে লক্ষ্য হিসেবে দেখে। এই কারণেই তাদের গঠনতন্ত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে। আমির, নায়েবে আমির, শুরা সবাই এই কাঠামোর অংশ। সমালোচকরা প্রায়ই প্রশ্ন তোলেন, এই প্রক্রিয়া কি বাস্তবে কার্যকর? সমর্থকদের দাবি, জামায়াতের অভ্যন্তরীণ গণতন্ত্র অন্যান্য দলের চেয়ে শক্তিশালী। বাস্তবতা হলো
এই কাঠামো দলটিকে বিতর্কের বাইরে রাখেনি, কিন্তু একটি বিষয় পরিষ্কার করেছে, জামায়াতে ইসলামীতে নেতৃত্ব পরিবর্তন কোনো সংকট নয়, বরং একটি নিয়মিত প্রক্রিয়া। এই প্রাতিষ্ঠানিক কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শুরা বা পরামর্শ ভিত্তিক ব্যবস্থার ভূমিকা। গঠনতন্ত্র অনুযায়ী দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে আমির নেন না। কেন্দ্রীয় মজলিসে শুরা হল নীতি নির্ধারণের প্রধান ফোরাম, যেখানে বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকেন। আমিরের ক্ষমতা এখানেই সীমাবদ্ধ। তিনি শুরার বাইরে গিয়ে কোনো বড় সিদ্ধান্ত কার্যকর করতে পারেন না। ফলে নেতৃত্ব বদলালেও নীতিগত ধারাবাহিকতা বজায় থাকে। অনেক রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা যায় নেতৃত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতি, কৌশল এবং অবস্থান বদলে যায়। জামায়াত ইসলামীর ক্ষেত্রে গঠনতন্ত্র এমনভাবে প্রণীত যে ব্যক্তির পরিবর্তনে আদর্শের পরিবর্তন ঘটে না। এটি দলটির একটি শক্তি হিসেবে যেমন দেখা হয়, তেমনি সমালোচকরা এটিকে এক ধরনের কঠোর কাঠামো হিসেবেও বিবেচনা করেন। তবে বাস্তবতা হলো এই কাঠামোই দলটিকে দীর্ঘ সময় ধরে সাংগঠনিকভাবে টিকিয়ে রেখেছে। সরকারে গেলে সরকার প্রধান নির্ধারণের প্রশ্নে জামায়াতের আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হল যোগ্যতা বনাম আনুগত্য। দলীয় আমির হওয়া মানেই যে তিনি রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, এমন ধারণা জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে নেই। বরং সংসদীয় অভিজ্ঞতা, প্রশাসনিক সক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক বোঝার ক্ষমতা এবং সংকট ব্যবস্থাপনার দক্ষতা, এই বিষয়গুলো বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে। এই জায়গাটিতে দলটি নিজেকে একটি আধুনিক রাজনৈতিক সংগঠন হিসেবে উপস্থাপন করতে চায়। এখানে আরও একটি প্রশ্ন উঠে আসে, যদি জামায়াতে ইসলামী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায় এবং জোট সরকার গঠন করতে হয়, তখন কি হবে? গঠনতন্ত্র অনুযায়ী সেক্ষেত্রে দলীয় শুরার সিদ্ধান্তে জোট অংশীদারদের সাথে আলোচনা করে সরকার প্রধান নির্ধারণ করা হবে। অর্থাৎ এটি কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত নয়, বরং সমষ্টিগত রাজনৈতিক কৌশলের অংশ। এই বিষয়টি জামায়াতের রাজনৈতিক বাস্তবতা বোধের একটি ইঙ্গিত দেয়। জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে নেতৃত্বের জবাবদিহির বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আমির বা সরকার প্রধান যেই হন না কেন, তাদের কার্যক্রম শুরা পরিষদে পর্যালোচনা করতে পারে। প্রয়োজনে সমালোচনা, সংশোধন বা পুনর্মূল্যায়নের সুযোগ থাকে। এই জবাবদিহির ধারণা দলটির আদর্শিক ভিত্তির সঙ্গে সরাসরি যুক্ত। সমালোচকদের একটি বড় অংশ মনে করেন বাস্তব রাজনীতিতে এই আদর্শিক কাঠামো কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন আছে। ক্ষমতার রাজনীতি প্রায়ই আদর্শকে চাপা দেয়, এমন উদাহরণ বিশ্ব রাজনীতিতে অসংখ্য। তবে জামায়াতের সমর্থকদের যুক্তি হলো গঠনতন্ত্রে অন্তত সেই ঝুঁকি কমানোর চেষ্টা করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জামায়াতে ইসলামীর নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় ব্যক্তিগত প্রচারণা বা ক্ষমতার লড়াই প্রকাশ্যে দেখা যায় না। আমির পদে দাঁড়ানোর জন্য কেউ প্রকাশ্যে প্রচার চালান না, পোস্টার লাগান না, বক্তব্য দেন না। এটি দলের অভ্যন্তরীণ সংস্কৃতির একটি অংশ। এর ফলে নেতৃত্ব পরিবর্তন তুলনামূলকভাবে নীরব ও কম সংঘাতপূর্ণ হয়। এই কাঠামো রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য হবে তা নির্ভর করে দেশের সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশের ওপরও। কারণ একটি দল যতই গঠনতন্ত্র নির্ভর হোক না কেন, রাষ্ট্রীয় ব্যবস্থার সীমাবদ্ধতা ও চাপ থেকে পুরোপুরি মুক্ত থাকা সম্ভব নয়। জামায়াতে ইসলামীর নেতৃত্ব কাঠামো সেই বাস্তবতার মুখোমুখি হলে কিভাবে নিজেকে মানিয়ে নেবে, সেটিই হবে ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি। এই ভবিষ্যৎ প্রশ্নের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা যুক্ত হয়, বাংলাদেশের সাংবিধানিক কাঠামো। জামায়াতে ইসলামী যতই গঠনতন্ত্র নির্ভর দল হোক না কেন, সরকারে গেলে তাকে অবশ্যই দেশের সংবিধান, সংসদীয় প্রথা এবং বিদ্যমান রাষ্ট্রীয় আইন কাঠামোর ভেতর দিয়েই চলতে হবে। ফলে দলীয় আমির বা শুরার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সাংবিধানিক সীমারেখার মধ্যে কাজ করতে হবে। এই দ্বৈত কাঠামো, একদিকে দলীয় আদর্শ, অন্যদিকে রাষ্ট্রীয় বাস্তবতা, জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে এখানেই জামায়াতে ইসলামীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হয়। কারণ দলটি আদর্শিকভাবে শক্ত অবস্থানে থাকলেও বাস্তব রাজনীতিতে আপোষ, সমঝোতা এবং কৌশলগত সিদ্ধান্ত প্রায় অনিবার্য। গঠনতন্ত্রে যে শুরা নির্ভর সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়েছে, তা কি দ্রুতগতির রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে? এই প্রশ্ন বহু বিশ্লেষকই তুলেছেন। বিশেষ করে অর্থনীতি, পররাষ্ট্রনীতি বা জাতীয় নিরাপত্তার মতো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে শুরার দীর্ঘ প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে তা এখনও স্পষ্ট নয়। আরেকটি বিষয় হলো, দলীয় আমির ও সরকার প্রধান যদি আলাদা ব্যক্তি হন, তাহলে ক্ষমতার ভারসাম্য কিভাবে রক্ষা করা হবে?
গঠনতন্ত্র অনুযায়ী আমির দলের সর্বোচ্চ নৈতিক ও সাংগঠনিক নেতা হলেও রাষ্ট্র পরিচালনার ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর ও মন্ত্রিসভার হাতে। এই দুই কেন্দ্রের মধ্যে মতপার্থক্য দেখা দিলে কোন কাঠামো প্রাধান্য পাবে, দলীয় নাকি রাষ্ট্রীয়, এই প্রশ্ন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সমর্থকদের মতে এই দ্বৈত কাঠামো আসলে একটি নিরাপত্তা বলয় তৈরি করে। এতে একক ব্যক্তির হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি কমে। কিন্তু সমালোচকরা বলেন এতে সিদ্ধান্ত গ্রহণ ধীর হতে পারে এবং রাজনৈতিক জবাবদিহি অস্পষ্ট হয়ে উঠতে পারে, কারণ জনগণ ভোট দেয় সরকারকে, দলীয় শুরাকে নয়। এই বাস্তবতা বারবার সামনে আসে। এছাড়া জামায়াতে ইসলামীর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া নিয়ে সাধারণ জনগণের মধ্যে স্পষ্ট ধারণার অভাবও একটি সমস্যা। যেহেতু এই প্রক্রিয়া অনেকটাই অভ্যন্তরীণ এবং কম দৃশ্যমান, তাই ক্ষমতায় গেলে নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি জনস্বার্থে কতটা স্বচ্ছ হবে তা নিয়ে প্রশ্ন ওঠে। আধুনিক গণতান্ত্রিক রাজনীতিতে স্বচ্ছতা একটি বড় রাজনৈতিক পুঁজি, যা জামায়াতকে ভবিষ্যতে আরও গুরুত্ব দিয়ে ভাবতে হতে পারে। এই প্রেক্ষাপটে বলা যায় জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র কেবল একটি দলীয় দলিল নয়, এটি তাদের রাষ্ট্র ভাবনারও একটি প্রতিফলন। আমির নির্বাচন থেকে শুরু করে সরকার প্রধান নির্ধারণ পর্যন্ত প্রতিটি ধাপে আদর্শ, সংগঠন ও বাস্তব রাজনীতির মধ্যে এক ধরনের টানাপোড়েন কাজ করে। এই টানাপোড়েন কিভাবে সামাল দেওয়া হবে সেটি নির্ধারণ করবে দলটির রাজনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার ভবিষ্যৎ দিক নির্দেশ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করতে পারেন জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র নিয়ে আপনার মূল্যবান মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাবার জন্য। আল্লাহ হাফেজ।